অ্যালার্জেনের প্রভাবে এই মাস্ট সেলটা ভেঙে যায়। বুঝতে পারছেন জিনিসটা? মাস্ট সেলটা ভেঙে গেলে এই হিস্টামিন গুলো তখন বাহিরে বের হয়ে আসে। একটু ক্লিয়ার? এই হিস্টামিন গুলো বাহিরে বের হয়ে এসে হিস্টামিন গুলো এখন কি করবে? হিস্টামিন গুলো বাহিরে বের হয়ে এসে এগুলো কোনো কাজ করতে পারে না যদি এগুলো রিসেপ্টরের সাথে যুক্ত হয়। রিসেপ্টরের শব্দটা শুনতে লাগে? জি স্যার। আচ্ছা, তার মানে রিসেপ্টর সম্পর্কে কিছুটা আইডিয়া আছে। এইখানে 4 প্রকার হিস্টামিন রিসেপ্টর আছে, H1, H2, H3, H4। এর মধ্যে H1 টাই হইছে অ্যালার্জিক রিঅ্যাকশনের সাথে সংশ্লিষ্ট, আর বাকিগুলোর সাথে অ্যালার্জির সম্পর্ক নাই। তাই আমরা এখানের মধ্যে একটুকুই আলোচনা সীমাবদ্ধ রাখি, বাকিটা নিয়ে হালকা একটু বলবো ইনশাআল্লাহ। এই হিস্টামিন গুলো বের হয়ে এসে যদি H1 রিসেপ্টরের সাথে যুক্ত হয় তাহলেই আপনার ওই অ্যালার্জিক বিষয়গুলো সৃষ্টি হয়। যেমন আপনার ইলিশ মাছের প্রতি অ্যালার্জি আছে, ইলিশ মাছ খাইলে আপনার চুলকানি শুরু হয়। এটার কারণ কি? এটার কারণ আপনি যখন ইলিশ মাছ খান তখন আপনার এই মাস্ট সেলটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এখান থেকে হিস্টামিন গুলো বের হয়ে আসে, বের হয়ে এসে এই H1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আমি বুঝাইতে পারলাম? আপনার ঠান্ডার প্রতি অ্যালার্জি আছে, তার মানে যখন ঠান্ডা বাতাস সৃষ্টি হয় তখন আপনার মাস্টার সেলটা ভেঙে যায়, মাস্টার সেল ভেঙে হিস্টামিন বের হয়ে আসে, বের হয়ে আসে আপনার H1 রিসেপ্টরের সাথে যুক্ত হয়, যার কারণে আপনার কাছে একটু কি বোঝা গেল জিনিসটা? নিচে পড়ে আসছে। আমি সাজেস্ট করব আপনারা পারলে ভিডিওটা একটু দেখে নিন, কোথাও যদি আপনাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। মাস্টার সেল ভাগে বিভিন্ন অ্যালার্জেনের প্রভাবে, অ্যালার্জেন মানে হচ্ছে যেই জিনিস অ্যালার্জি সৃষ্টি করে থাকে। আপনার জন্য অ্যালার্জেন হইছে বেগুন, ওনার জন্য অ্যালার্জেন হইছে ইলিশ মাছ, ওনার জন্য অ্যালার্জেন হইছে হাঁসের ডিম বা ঠান্ডা বাতাস। বুঝা গেল জিনিসটা? এক একজনের জন্য অ্যালার্জেন এক এক। আমি আর আপনি আমরা কিন্তু, আচ্ছা আমি আমার কথাই বলি, এটা কি তাহলে একটা মানসিক ক্রিয়া মতো না? এটা এক একজনের এক একটা। যেমন ধরেন আমি আমার কোন একটা মূর্তি বাড়ির সামনে দিয়ে, আগে আমাদের স্কুল ছিল, স্কুল থেকে বাসায় যেতে বলে একটা মুসি বাড়ির সামনে দিয়ে যেতে হতো। মুসি বাড়ি চিনছেন তো? তখন নির্দিষ্ট একটা সিজনে যখন তার চামড়া শুকাইতো বা চামড়ার কাজ করতো, ওইটা সামনে দিয়ে যাওয়ার সময় প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি হতো, এতে অনেকে নাকে রুমাল দিয়ে যেত। কিন্তু এই গন্ধ না পেলে আবার অনেকের ঘুম হয়। কারণ কি? কারণ এটা আপনার জন্য অ্যালার্জেন, তার জন্য অ্যালার্জেন না। আমি বুঝাইতে পারলাম? ইলিশ মাছ আপনার জন্য অ্যালার্জেন, ওনার জন্য না। এই জন্য আপনি ইলিশ মাছ খাইলে চুলকানি শুরু হয়, ওনার হয় না। বুঝা গেল জিনিসটা? এবার আসুন, এই রিসেপ্টরটা কোন জায়গায় থাকে? এই রিসেপ্টরটা আমাদের সারা শরীরে থাকে, তবে কয়েকটা জায়গায় থাকে। যেমন ব্লাড ভেসেলে, ব্লাড ভেসেল মানে বুঝছেন তো? জি স্যার, রক্ত কণিকা। এরপরে থাকে এটা লাংস বা ফুসফুসে, এটা থাকে স্কিনে, এসব জায়গায়। ধরেন হিস্টামিনটা বের হয়ে আসে যদি ব্লাড ভেসেলের H1 এর সাথে বাইন্ড করে, তাহলে ব্লাড ভেসেলটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, যেটা বাহির থেকে দেখলে মনে হবে লাল লাল ছোপ ছোপ আকারে ফুলে গেছে, এটা র্যাশের মতো। র্যাশ কিন্তু আবার রক্ত বের হয় না, তবে লাল লাল ছোপ ছোপ আকারে ফুলে গেছে এমন মনে হবে, এমন খুব চুল হয়। যদি স্কিনের H1 রিসেপ্টরের সাথে এসে বাইন্ড করে তাহলে বেশ চুলকানি শুরু হয়। যদি ফুসফুসের H1 রিসেপ্টরের সাথে হিস্টামিনটা যুক্ত হয় তাহলে হাসি হবে ইত্যাদি সমস্যা সৃষ্টি হবে। আমি বুঝাইতে পারলাম এই পর্যন্ত? সারা শরীরেই থাকে, এসব জায়গায় একটু বেশি থাকে। যদি কথায় কথায় হিস্টামিনকে H2 এর সাথে বাইন্ড করে তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি হবে, মানে ওইগুলো অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট না, এবং ওইগুলোর টোটাল মেকানিজম আলাদা। যেসব অ্যালার্জেনের কথা আমরা বললাম, ওইসব অ্যালার্জেনের মাধ্যমে হিস্টামিনটা বের হইলে H1 এর সাথে যুক্ত হবে, H2 এর সাথে হবে না। তাই আমরা একটুকের মধ্যেই আলোচনাটা সীমাবদ্ধ রাখবো। আপনারা কি সংক্ষিপ্ত আকারে জিনিসটা বুঝছেন? এবার হিস্টামিন, অ্যান্টিহিস্টামিন গুলো দুই প্রকার।
এই জিনিসগুলো বুঝলে মজা আছে, না বুঝলে মজা নেই, এবং না বুঝলে মনেও থাকে না। এবং বুঝলে জিনিসটার মধ্যে মজা পাওয়া যায়। অ্যান্টিহিস্টামিন দুই প্রকার, ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন যেগুলো, সেগুলোর একটা দুইটা বড় সমস্যা আছে, আমি ভিডিওতে বলছি। দুইটার মধ্যে অন্যতম একটা বড় সমস্যা হইছে এগুলো ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করে না। এবার আসলে ব্লাড ব্রেইন ব্যারিয়ার কি, এটা তো আগে আসে নাই সম্ভব না স্যার। ব্লাড মানে বুঝেন রক্ত, ব্রেন মানেও বুঝেন, ব্রেন মানে আমাদের ব্রেন, আর ব্যারিয়ার মানে কি বাধা। ধরেন এগুলো এমনিসে রক্ত, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্রেন। এই রক্ত এবং ব্রেন এই দুইটার মাঝে একটা পাতলা পর্দা থাকে, এই পাতলা পর্দাটা কি বলে, ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ব্লাড মানে কি রক্ত, আর ব্রেইন মানে কি ব্রেন, আর ব্যারিয়ার মানে কি বাধা। ব্লাড ব্রেইন ব্যারিয়ার মানে হচ্ছে ব্লাড আর ব্রেইন দুইটার মাঝের বাধা। মানে এটাকে আমরা বলতে পারি কবরের আরবি কি বালচাক। বালচাক শব্দের একদম আক্ষরিক বাংলা বললে কি হয়, বালচাক শব্দের মাদ্রাসার স্টুডেন্ট কেউ নাই? আচ্ছা স্যার, অনেকেই তো আছে। বালচাকের বাংলা এটা হয় না যে দুই বস্তুর মধ্যবর্তী পর্দা, এটা বালচাকের সম্ভবত সরল বাংলা, আমি যতটুকু জানি। তেমনি ভাবে এটাও হয়েছে এই দুই জিনিসের মধ্যবর্তী পর্দা, মানে ব্লাড রক্ত এবং ব্রেন। আপনারা একটু সহজ ভাবে একটু বুঝেন, মানে কেউ কারো কারো মনে একটু জটিল হয়ে যাচ্ছে। ব্লাড মানে রক্ত, ব্রেন মানে হচ্ছে ব্রেন। রক্তটা যেন ডাইরেক্ট ব্রেনের ভিতরে ঢুকে না যায়, সেজন্য এই দুইটার মাঝে একটা পাতলা পর্দা থাকে, এটা কি বলে ব্লাড ব্রেন ব্যারিয়ার। এবার শুনুন, এই ব্লাড ব্রেন ব্যারিয়ার কোন ঔষধ যদি এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে, অর্থাৎ এই ব্লাড থেকে রক্তটা, ওষুধটা তো প্রথম রক্তের মধ্যেই যাবে, রক্ত থেকে যদি এটা ব্রেনের ভিতর ঢুকে যায় তাহলে সেটা প্রচন্ড ঘুমের সৃষ্টি করবে। আমি বুঝাইতে পারলাম? তাই ফার্স্ট জেনারেশনের অ্যান্টিহিস্টামিন গুলো এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে, তাই ফার্স্ট জেনারেশনের অ্যান্টিহিস্টামিন গুলো প্রচন্ড ঘুমের সৃষ্টি করে। আর সেকেন্ড জেনারেশনের অ্যান্টিহিস্টামিন গুলো খুব একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, কিছুটা করে, তবে খুব একটা করে না। যার কারণে সেকেন্ড জেনারেশনের অ্যান্টিহিস্টামিন গুলো সেভাবে ঘুমের সৃষ্টি করে না যেভাবে ফার্স্ট জেনারেশনের অ্যান্টিহিস্টামিন করে। বুঝা গেল এই পর্যন্ত? এবার আসুন, সেকেন্ড জেনারেশনের অ্যান্টিহিস্টামিন গুলোর মধ্যে প্রায় লেটেস্ট একটা অ্যান্টিহিস্টামিন হচ্ছে বিলামিন বা বিলাস্টেন, যেটা শীত আপনাদেরকে মনে হয় দেয়া হয়েছে কিছুক্ষণ আগে। আমরা বিলামিনের আলোচনার মধ্যে শুরুতে আমরা বলবো টোটাল অ্যান্টিহিস্টামিনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, কারণ মানুষ দুই প্রকার, কিছু মানুষ আছে এদের কাজকর্ম নাই, এরা ওষুধ খেয়ে ঘুমাবে, কারণ কেউ কেউ এটাই চায় যে যেন তার ঘুম হয় ভালো। আবার কিছু মানুষ আছে তারা চায় তাদের দৈনন্দিন কাজ তারা ঠিকভাবে করবে। ধরেন একজন লোক, তার কোনো কাজকর্ম নাই, তার তো ঘুমাইলে অসুবিধা নেই। আবার একজন লোক তার কাজকর্ম আছে, তার অফিস করতে হয়, বিভিন্ন কাজ আছে, যেমন আপনাদের প্রতিষ্ঠান করেন, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। এখন আপনাকে যদি এমন একটা ওষুধ দেওয়া হয় যেটা খাইলে আপনি ঘুমের গলে পড়বেন, আপনি কি সেই ওষুধটা খাবেন? আপনি বলবেন যে প্রয়োজনে লোক খায়, কিন্তু এই ওষুধ খাওয়া যাবে না। মোশাররফ করিমের একটা নাটকের মধ্যে একটা ডায়লগ ছিল না, আমি হালকা জানি তাই ওটা দেখি না, কারণ ওইটা নিয়ে আমার এক বন্ধু টিকটক ভিডিও বানাইছে। সেটা ছিল, তাদের বলতেছে যে বেশি খাইলে বুদ্ধি কমিয়া যায়। ওকে আব্বা আমার বুদ্ধি লাগবে না, খাওয়ান আমি ছাড়তে পারবো না। যারা অ্যাক্টিভ তারা বলবে যে প্রয়োজনে ওষুধ লাগবে না, কিন্তু আমার কাজ আমার করা লাগবে। তাই অ্যান্টিহিস্টামিনকে প্রধানত এই দুই ভাগে ভাগ করা যায়। কিছু অ্যান্টিহিস্টামিন হয়েছে
যাদের ঘুম আসলে অসুবিধা নেই তাদের জন্য। আর কিছু অ্যান্টিহিস্টামিন হচ্ছে যারা ওষুধ খেয়েও কাজ করতে হবে তাদের জন্য। আমি বুঝাইতে পারলাম? ভিটামিন হইছে তাদের জন্য যারা অ্যাক্টিভ অপশন, যাদেরকে কাজ করতে হবে। এবং সেকেন্ড জেনারেশনের অ্যান্টিহিস্টামিন গুলো বললাম যে কিছুটা ক্রস করে ড্রাগ বের বেরিয়ে গেল। ফার্স্ট জেনারেশনের মধ্যে একটু বেশি করে ভিটামিনটা মাত্রই করে, তাই ঘুমের উপর ভিটামিনের কোনো ইফেক্টই নেই। একটু বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার আমরা ইয়েটা দেখি আমাদের ভাই এসিটা দিও না বই নাই কালকে একটা দাম করে 15 টাকা করে লোকাল করে তার শীত পড়ে নাই খুব একটা শীত খুব কম পড়বে সামনে কম্বল ওটা বেচতে থেকে মাঘ মাস সামনে একটা করতে হয় কত দিন কত আচ্ছা আসুন এবার আমরা ভিটামিনের বলে আসি। এই ভিটামিনের প্রথমে লেখা আছে লাইফ টাইম কম্পেনিয়ন ফর অ্যাক্টিভ পিপল। আগে বলতে হবে ভিটামিনের জেনারিক হচ্ছে বিলাস্টিন। ভিটামিনের জেনারিক কি? বিলাস্টিন। আবার বলেন বিলাস্টিন। নিচে দেখুন লাইফ টাইম কম্পেনিয়ন ফর অ্যাক্টিভ পিপল। লাইফ টাইম মানে সারা জীবনের, কম্পেনিয়ন মানে সঙ্গী, ফর অ্যাক্টিভ পিপল মানে কর্মঠ লোকদের জন্য। কেন বুঝতে পারছেন তো? এবার কলেজ সাইডে জিনিসটা কলেজ সাইডে আমরা একটু ইন্ট্রোডাকশন দেয়া আছে। ওকে, কলেজ সাইডে যা আছে তা আমরা ইনশাআল্লাহ সামনে চলে আসবে। আমরা সামনে আগে মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে এটা যেটা বললাম এটাই। এই মেকানিজমটাই হইছে সকল অ্যান্টিহিস্টামিনাল মেকানিজম। ভিটামিন, ফ্যাক্সোমিন, রুপামিন সবকিছুর মেকানিজম হচ্ছে এখানে যা বললাম তা। এখানে তো সংক্ষেপে 2-3 লাইনে বলা হলো। আমি বুঝাইতে পারলাম? ফার্মাকোকাইনেটিক যেটা সামনে করতে পারে জি কি বুঝাইলেন? না, এটা আপনি বুঝবেন না। এটা আপনাকে বুঝাইতে গেলে এটা বুঝবেন না, এটাই বুঝতে হবে। কারণ দেখুন এখানে আছে বিলাস্টিন ইজ এ সিলেক্টিভ হিস্টামিন H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। কারণ H1 রিসেপ্টর কি, হিস্টামিন কি, এগুলো তো এখানে নাই। তাই এখান থেকে আপনাকে বুঝতে হবে। এটা বুঝছেন তো? এটা বুঝতে হবে, এখানে এটা জরুরি না। আপনারা বইয়ের মধ্যে আছে ফ্যাক্সোমিন, রুপামিন এই জাতীয় অ্যান্টিহিস্টামিনের মেকানিজম দেখবেন এক লাইনে শেষ করে দিয়েছে। সিঙ্গেল একটা ফ্যাক্সোমিনটা বের করেন, আমাদের লাগবে দেখবেন মেকানিজমটা জাস্ট এক লাইনে শেষ করে দিয়েছে যে H1 রিসেপ্টরকে অ্যান্টাগনাইজ করে। এটা আমরা আমরা তো এখান পর্যন্ত বুঝলাম যে কি কারণে হাঁচি হয়, চুলকানি হয়, শরীর লাল হয়, এটা আমরা বুঝছি না। আমরা দেখলাম এই হিস্টামিনটা H1 রিসেপ্টরের সাথে বাইন্ড করলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এবার অ্যান্টিহিস্টামিন কি কাজ করবে এটা মনে হয় আমরা মিস করে গেছি, এটা বলি। অ্যান্টিহিস্টামিন গুলো এই H1 রিসেপ্টরের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে। আর যুক্ত হয়ে গেলে হিস্টামিনটা আর H1 রিসেপ্টরের সাথে যুক্ত হতে পারবে না। যেমন ধরেন এটা হচ্ছে হিস্টামিন, কথার কথা, এটা হচ্ছে H1 রিসেপ্টর। হিস্টামিনটা H1 রিসেপ্টরের সাথে এভাবে যুক্ত হইলে অ্যালার্জিক সমস্যা সৃষ্টি হয়।
এখন অ্যান্টিহিস্টামিন কি করবে? অ্যান্টিহিস্টামিন গুলো কি আগেই এই মুখটা বন্ধ করে দিবে, যেন হিস্টামিনটা আর লাগতে না পারে, রিসেপ্টরের সঙ্গে লাগতে না পারে। জি, বোঝা গেল জিনিসটা? এই যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে রিসেপ্টরকে আগেই ব্লক করে রাখবে, এটাকে বলে অ্যান্টাগনিজম। অ্যান্টিহিস্টামিন গুলো হচ্ছে H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আজানটা শেষ সুতরাং বুঝে আসছে অ্যান্টিহিস্টামিন গুলো আগেই H1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে রাখবে, এতে করে ওই সেই হিস্টামিন গুলো আর H1 রিসেপ্টরের সাথে যুক্ত হতে পারবে না। এটা হচ্ছে সহজ মেকানিজম। বুঝা গেল? এখন আপনি বুঝছেন ভাই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এবার আমরা আচ্ছা দেখুন, এটা আমরা একবার দেখি, যেহেতু একজন এটা একটু দেখতে বললেন। Belastin is a selective histamine H1 receptor antagonist. তার মানে belastin আগেই গিয়ে H1 রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে ফেলে, এতে করে হিস্টামিন গুলো আর H1 রিসেপ্টরের সাথে লাগতে পারে না। বুঝা গেল? During allergic response, mast cells undergo degranulation. অ্যালার্জিক রেসপন্সের সময় মাস্ট সেলগুলো ভেঙে যায়, which releases histamine and other substance, যা রিলিজ করে হিস্টামিন এবং অন্যান্য উপাদানগুলো, যেটা আমরা বললাম। অ্যালার্জিক রেসপন্সের সময় মাস্ট সেলগুলো ভেঙে যায়, এতে করে হিস্টামিন এবং অন্যান্য উপাদানগুলো বের হয়ে আসে। আপনারা বুঝতে পারছেন একটু? এবার 2 নম্বর পয়েন্ট দেখুন। Belastin binds and prevents activation of H1 receptor. Belastin bind করে, যুক্ত হয়, and prevents activation of H1 receptor. Belastin যখন আগেই H1 রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে যায়, তখন H1 রিসেপ্টরটা অ্যাক্টিভ হতে পারে না। অ্যাক্টিভ হতে পারে না বলে এর সাথে আর হিস্টামিনটা লাগতে পারে না। আমি বুঝাইতে পারলাম? And thereby reduces the development of allergic symptoms. এবং এভাবেই এটা কমায় অ্যালার্জিক সিম্পটমের ডেভেলপমেন্ট। Due to the release of histamine, যে অ্যালার্জিক সিম্পটম হয় হিস্টামিন রিলিজের কারণে,
প্রত্যেকটি স্টেমে রিলিজ হবে ফ্রম মাস্টার সেল বুঝে আসছে জিনিসটা? আচ্ছা আমরা এর পরবর্তী সাইডে যাই, এটা এই মুহূর্তে লাগবে না, এটা আমাদের লিটারেচারের মধ্যে আমরা ফ্রন্ট পেজ এভাবে দিছি। এখানে বিভিন্ন কাজের লোক আছে যারা পড়াশোনা করতে হয় কিংবা রিকশা চালাতে হয় বা মেশিনে কাজ করতে হয় অথবা খেলাধুলা করতে হয়, এদের কালোই কিন্তু ওষুধ খেয়ে ঘুমালে হবে না, তাই না? তাই আমরা একটা স্লোগান করেছি, অ্যাক্টিভ এন্ড ওয়ার্কিং পিপল নেভার কম্প্রোমাইজ ডেইলি পারফরম্যান্স। অ্যাক্টিভ লোকেরা কখনো কম্প্রোমাইজ করে না তাদের দৈনিক পারফরম্যান্স। আমরা পরবর্তী সাইডে দেখি, নেভার ক্রস ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা বুঝছেন সবাই? ভিটামিন ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে। কেন ক্রস করে না? এটা হচ্ছে এই জিনিসটা জোরে লেখা। প্রথম লাইনটা, ভিটামিন ইজ এ সাবস্ট্রেট অফ পলিগ্লাইকোপ্রোটিন। পলিগ্লাইকোপ্রোটিন হচ্ছে একটা কোষ, মানে কোষের একটা উপাদান যা আমাদের শরীরে, তো আপনারা একটু গভীর মনোযোগ না দিলে জিনিসগুলো বুঝবেন না। যদি একটা লাইন মনোযোগ না দেন পরের লাইন বুঝবেন না, পরের লাইন না বুঝে তখন বলবেন স্যার আগেরটা, কিন্তু আগের লাইন কিন্তু একদম ইজি ছিল, আগের লাইনটা না বুঝে পরের লাইন বোঝা যাবে। আচ্ছা, পলিগ্লাইকোপ্রোটিন হচ্ছে কোষের একটা উপাদান। যেমন একটা কোষের মধ্যে অনেক কিছু থাকে, এর মধ্যে একটা জিনিস হচ্ছে পলিগ্লাইকোপ্রোটিন। আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, পলিগ্লাইকোপ্রোটিনের সাবস্ট্রেট মানে পলিগ্লাইকোপ্রোটিন কি কাজ করে? পলিগ্লাইকোপ্রোটিন যে কোনো জিনিসকে প্রথমে ধরে আবার ফেলে দেয়, মানে ভূমি করার মতো। এটাকে ইফ্লাক্স বলে। আপনারা সহজে বোঝার জন্য ধরে নেন যে ভূমি করে, মানে পলিগ্লাইকোপ্রোটিন কোনো জিনিসকে প্রথমে খেয়ে ফেলে, তারপর আবার ভূমি করে বের করে দেয়। এটা বুঝে আসছে? আচ্ছা, ভিটামিনটা এমন ভাবে তৈরি করা যে প্রথমে ব্লাড ব্রেইন ব্যারিয়ারের যে পর্দা, সেটাও তো একটা কোষ, মানে কোষের সমষ্টি তো এটাও। ওইখানে যে পলিগ্লাইকোপ্রোটিন আছে, সেই পলিগ্লাইকোপ্রোটিনটা প্রথম ভিটামিনকে খেয়ে ফেলবে, মানে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, এরপর আবার তাকে বের করে দেবে, মানে এটা থেকে আর ভিতরের দিকে ঢুকতে দেবে না। এর কারণে ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করে না ভিটামিন। বুঝে আসছে জিনিসটা? মানে কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন? আমরা সামনে আগাই তাহলে। যেহেতু ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না, সেহেতু ভিটামিন ইজ ফুললি নন সেডেটিভ। নন সেডেটিভ মানে সিডেশন মানে নন সেডেটিভ মানে ঘুমের সৃষ্টি করবে না, মানে ভিটামিনটা কোনো রকম ঘুমের সৃষ্টি করবে না। একটু বুঝে আসছে? আপনাদের খুব জটিল মনে হচ্ছে? করবে না, ঘুমের সৃষ্টি করবে না। খুব জোরে নন সেডেটিভ পলিগ্লাইকোপ্রোটিন, পি মানে পলি, গ্লাইকোপ্রোটিন। যেহেতু ঘুমের সৃষ্টি করবে না, সেহেতু এই ওষুধ খেয়ে গাড়িও চালানো যাবে, বিমানও চালানো যাবে, পড়াশোনাও করা যাবে এবং চাকরি বাকরিও করা যাবে। এটাই এখানে বলা হয়েছে। সো নেভার ইম্পেয়ার এই ড্রাইভিং পারফরম্যান্স, ফ্লাইং পারফরম্যান্স, লার্নিং এবিলিটি, কনফিডেন্স। এই সাইডটা সহজ। আপনারা কি বুঝতে পারতেছেন নাকি মানে খুব জটিল হয়ে যাচ্ছে? সো ভিটামিন ইজ এ গুড চয়েস ফর অ্যাক্টিভ ওয়ার্কিং পিপল। তাই ভিটামিন অ্যাক্টিভ লোকদের জন্য একটা ভালো চয়েস। এর পরবর্তী সাইডে দেখি, এই CYP 450 এই শব্দটা আগে আসছে? এটা আসার কথা, এটা আসে নাই কখনো? আচ্ছা, এটা হচ্ছে একটা এনজাইম। এনজাইম জিনিসটা কি তা তো আপনারা এটা হচ্ছে লিভার। এর ফুল রূপ হচ্ছে সাইটোক্রোম P450। সাইটোক্রোম P450, সাইটোক্রোম P450। আর বলবো না, যদি ওইটা মনে রাখতে না পারেন তাহলে CYP 450। এটা হচ্ছে লিভারের একটা এনজাইম।
এই এনজাইমটা লিভারের মধ্যে থাকে। আপনাদের শুরুর দিকে আমি হয়তো বলছিলাম যে যখন কাজ শুরু হয় যে কাজগুলোতে একটু গভীর মনোযোগ দিতে হবে, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। যেমন এই সাইটোক্রোম P450 কারণটা আমার মনে হয় এর আগে অনেকবার আসছে, কারণ অনেক ওষুধের মেটাবলিজম এটা লাগে। আসে নাই কখনো? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা থাক, এটা হচ্ছে লিভারের একটা এনজাইম। মানে এই এনজাইমটা থাকে কোথায়? লিভারে থাকে। এবং অনেক ঔষধের মেটাবলিজম তথা অনেক ঔষধের এটাকে কি বলবো মানে অ্যাক্টিভিটি কার্যকারিতা এই এনজাইমের মাধ্যমে দিয়ে বুঝা গেল জিনিসটা। কিন্তু ভিটামিনের কার্যকারিতা এই এনজাইম দিয়ে নিয়ন্ত্রিত। এতে করে সুবিধা কি? এতে করে সুবিধা হয়েছে এটা মাল্টি ড্রাগ ইউজার, মানে যাদের অনেকগুলো ওষুধ খেতে হয় তাদের জন্য এটা নিরাপদ। এবার আসুন এটা কেন তাদের জন্য নিরাপদ। ধরেন একটা মেশিন, সেই মেশিন কি কাজ করে? সেই মেশিন অনেকগুলো ঔষধ তৈরি করে কথায় কথা। আচ্ছা আরেকটা এক্সাম্পল, ধরেন এই দরজা দিয়ে 10 জন ব্যক্তি একসাথে যেতে পারে। এদিক দিয়ে যদি 15 জন একসাথে যায় তাহলে কি একটা জ্যাম সৃষ্টি হবে না? তখন কোন ব্যক্তি যদি এই দরজা দিয়ে না গিয়ে ওই দরজা দিয়ে যায় সে রিল্যাক্সে যেতে পারবে। হ্যাঁ, এই ভিটামিনটা এই দরজা দিয়ে না গিয়ে ওই দরজা দিয়ে যাবে, যার কারণে যে দরজায় গ্যাঞ্জাম বেশি মাল্টি ড্রাগ ইউজার, এটা বোঝানোর সুবিধার্থে উদাহরণটা দিলাম, যাদের অনেকগুলো ওষুধ খেতে হয় তাদের জন্য এটা নিরাপদ। বুঝা গেল জিনিসটা? এরপরে আসুন এই এনজাইমটা কোথায় থাকে বললাম? লিভারে। যেহেতু এই এনজাইমটা ভিটামিনে কাজ করে না সেহেতু লিভারের রোগীদের জন্য এই ওষুধটা নিরাপদ। বুঝে আসছে জিনিসটা? এটাই নিচে বলা আছে, সো ভিটামিন ইজ লিভার ফ্রেন্ডলি। লিভার ফ্রেন্ডলি মানে লিভারের রোগীদের জন্য এটা নিরাপদ এন্ড সেফ ফর মাল্টি ড্রাগ ইউজার। মাল্টি ড্রাগ ইউজার কাদেরকে বলে? আচ্ছা, ভিটামিনের হার্টের উপর কোনো ইফেক্ট নাই। মানে হার্ট রেট যেটা, যখন ইসিজি এর কোনো রিপোর্ট দেখছেন আপনারা ওইখানে দেখবেন এভাবে ইয়া থাকে, এটা কি বলে কিউটি ইন্টারভ্যাল। ওইখানে দেখবেন লেখা আছে পি কিউ আর এস, খেয়াল করে দেখবেন এটাকে কিউটি ইন্টারভ্যাল বলে। মানে ওই রেটের উপর ভিটামিনের কোনো ইফেক্ট নাই, যার কারণে হার্টের রোগীদের জন্য ভিটামিন নিরাপদ। বুঝতে পারলাম? হ্যাঁ, কার্ডিয়াক পেশেন্টদের জন্য নিরাপদ। এবার আসুন কিডনির পেশেন্টদের জন্য ভিটামিন দেওয়া যাবে কিনা। ভিটামিনের 66 থেকে 67% পিসেস মানে কি? পিসেস মানে হচ্ছে মলের মধ্য দিয়ে বের হয়, এক্সপেক্টেড ইন পিসেস। মানে যে কোনো ঔষধ খাওয়ার পর এটা শরীরে গিয়ে কাজ করে এটা আবার শরীর থেকে বের হয়ে যাবে। এই জন্য কোন ওষুধ যদি শরীরে বেশিক্ষণ থাকে এটা আমার শরীরের জন্য ক্ষতিকর। এটা শরীরে গিয়ে কাজ করে এটাকে আবার বের হয়ে যেতে হবে। ভিটামিনের 67% বের হয় মলের মধ্য দিয়ে, মাত্র 33% বের হয় ইউরিনের মধ্য দিয়ে। একটু বুঝা গেল? আচ্ছা, একটু আগে পাপায়ার চাষ আছে, পাপায়ার চাষটা বুঝতে পারছেন ভালোভাবে? আচ্ছা, ভিটামিনের 67% বের হয় মলের মধ্য দিয়ে, 33% ইউরিনের মধ্য দিয়ে যখন বের হয় তখন কিডনির কাজ হয়, কারণ ইউরিনটা তৈরি হয় কোথায়? কিডনিতে। কিডনির মধ্য দিয়ে যদি অধিক পরিমাণে ঔষধ বের হয় তাহলে কিডনির উপরে প্রেসার পড়ে, কারণ কিডনিকে ওইটা থাকতে হয়। ঠিক আছে? যেহেতু কিডনির মধ্য দিয়ে কম পরিমাণ ঔষধ বের হচ্ছে সেহেতু কিডনি রোগীদেরকে এই ঔষধ দেওয়া যাবে। এই ভিটামিন কিডনি রোগীদের জন্য নিরাপদ। বুঝে আসছে? পরবর্তী স্লাইডে দেখি, আমরা এখানে আলোচনায় বলছি অ্যান্টিহিস্টামিনগুলো H1 রিসেপ্টরের সাথে আগে বাইন্ড করে, এতে করে হিস্টামিনগুলো আর H1 রিসেপ্টরের সাথে যুক্ত হতে পারবে। এটা মনে আছে? জি স্যার। এই যে H1 রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার প্রবণতা ভিটামিনের সেটিরিজিনের চাইতে 3 গুণ বেশি এবং ফ্যাক্সোফেনাডিনের চাইতে 6 গুণ বেশি।
মানে এটা খুব মানে ম্যাক্সিমাম অ্যান্টি হিস্টামিনিক অ্যাকশন প্রদান করে। H1 রিসেপ্টরকে ব্লক করতে হলে আগে তো তার সাথে যুক্ত হইতে হবে। এই যুক্ত হবার ক্ষমতা বিলামিনের অনেক বেশি। আমি বুঝাইতে পারলাম? এরপর আমি সামনে দেখি। বিলামিন মাত্র 30 মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং 24 ঘন্টারও বেশি সময় ধরে এর কার্যকারিতা থাকে, যার কারণে দিনে একটা খেলেই যথেষ্ট হয়। নিচে আরো 2টা লাইন রাখা আছে। এর মানে হচ্ছে এই ওষুধ থেকে সর্বোচ্চ কার্যকারিতা পেতে হলে এটা খাবারের সাথে সাথে খাওয়া যাবে না, খাবারের 1.5-2 ঘন্টা আগে বা পরে খেতে হবে, অর্থাৎ সহজ কথায় খালি পেটে খেতে হবে। বুঝা গেল? এবার আমরা পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের বিলামিন খুবই কার্যকরী। পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস মানে হচ্ছে 12 মাসেই যাদের অ্যালার্জিক সমস্যা, যেমন কিছু লোকের দেখবেন 12 মাসেই কাশি সর্দি লেগে থাকে, এটা হচ্ছে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের বিলামিন খুবই ইফেক্টিভ। আমি বুঝতে পারলাম আপনাদের কি জটিল মনে হচ্ছে নাকি? আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব ইজি করা যায় বা ভালো। এরপর আমরা দেখি এই মানে যে গ্রাফগুলো এখানে এত বেশি ডিটেইলস দরকার নেই, জি বোঝা যায় গ্রাফগুলো। এরপরে আমরা দেখি বিভিন্ন স্কিনের রোগ, চর্ম রোগ, যেমন কয়েকটা নাম দেয়া আছে এখানে, ক্রনিক স্পন্টেনিয়াস আর্থ্রাইটিস, একজিমা ইত্যাদি। এসব চর্ম রোগে বিলামিন খুবই কার্যকরী। এটাই বলা হয়েছে রিমার্কেবলি ইমপ্রুভস ডার্মাটোলজি লাইফ কোয়ালিটি। ডার্মাটোলজি মানে হচ্ছে চর্ম রোগ সম্পর্কিত জ্ঞান, মানে ডার্মাটোলজির ক্ষেত্রে বিভিন্ন চর্ম রোগেও বিলামিন খুব উপকারী। এরপর স্ট্রঙ্গার ইন ডিরেকশন অফ ফুয়েল মানে হচ্ছে শরীর লাল হয়ে যায় এবং খুব চুলে যায়। আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন ফুয়েল লিখে, তারপর ইমেজে যাবেন, তখন দেখবেন ফুয়েল হলে কেমন হয়। এই ফুয়েলকে কমানোর ক্ষেত্রেও বিলামিন খুবই কার্যকরী। স্ট্রঙ্গার ইন রিডিউসিং অফ ইচিং, চুলকানি কমাতে এটা খুবই কার্যকরী। এখানে একটা স্কোর দেয়া আছে, ভাস স্কোর। ভাস মানে ভিজুয়াল অ্যানালগ স্কেল, ভিজুয়াল অ্যানালগ স্কেল স্কোর। ভিজুয়াল অ্যানালগ স্কেল মানে হচ্ছে এটা চোখে দেখেই হিসাবটা করা হয়। যেমন একটা স্কেল সেট করা হয় 0 থেকে 13 পর্যন্ত, যত ডান থেকে বামে আসে চুলকানি তত কমে যায়। দেখা গেল বিলামিনের যাদের দেওয়া হয়েছে তাদের চুলকানি অনেক সামান্য ছিল, সাথে অন্য লুপাটারিন, ড্যাসলোরাটারিন এগুলো অ্যান্টিহিস্টামিন, এগুলো যাদেরকে দেওয়া হলো তাদের চুলকানি তুলনামূলক অনেক বেশি ছিল। তার মানে বিলামিন ইচিং এর ক্ষেত্রে হাইয়েস্ট কমফোর্ট প্রদান করে। ইচিং মানে কি? চুলকানির ক্ষেত্রে। আমাদের মোটামুটি শেষ, লাস্ট এই জিনিসটা, এটা হচ্ছে ডায়াবেটিস যাদের হয় তাদের নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেফ্রোপ্যাথি, নেফ্রন শব্দটা মনে আছে? নেফ্রোপ্যাথি মানে নেফ্রনের কোন রোগ, তার মানে কিডনির কোন রোগ। যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ডায়াবেটিস রোগীদের যদি অ্যান্টিহিস্টামিন এই বিলামিন দেওয়া হয় তাহলে তা তাদের কিডনিকে নিরাপদ রাখে। এখানে এই বিলামিন কিন্তু ডায়াবেটিসের ওষুধ না। কোনো ডায়াবেটিস রোগীর যদি অ্যান্টিহিস্টামিন লাগে তখন তাকে যদি বিলামিন দেওয়া হয় তখন এই বিলামিনটা তার যেমন ওই অ্যালার্জির সমস্যা দূর করবে, আবার সাথে সাথে তার কিডনিকেও ভালো রাখতে সহায়তা করবে। বুঝা গেল জিনিসটা? এই হচ্ছে মোটামুটি বিলামিন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আপনারা মোটামুটি বুঝতে পারছেন? এবার ফ্যাক্সোমিনটা বের করেন। এতক্ষণ যা আলোচনা করলাম একটা হয়ে গেছে না? সেম আলোচনা, হ্যাঁ, কোনো পার্থক্য নেই। আবার আপলোড করে দেন। পাপায়াটা আশা করি 10 তারিখে পাবেন।
অ্যান্টিহিস্টামিন ড্রাগস বিডি রেখে চার্জ দিয়ে সরাসরি চলে আসবে অ্যান্টিহিস্টামিন ড্রাগস বিডি। আচ্ছা, এবার আসি আমরা ফ্যাক্সোমিন নিয়ে। ফ্যাক্সোমিনের জেনারিক হচ্ছে ফ্যাক্সোফেনালিন। ফ্যাক্সোমিনের জেনারিক কি? ফ্যাক্সোফেনালিন। আর বিলামিনের জেনারিক কি? বিলামিন। ফ্যাক্সোমিনো ওয়ান্স ডেইলি, বিলামিনো ওয়ান্স ডেইলি। বিলামিন ট্যাবলেট আকারে আছে, ফ্যাক্সোমিন ট্যাবলেট এবং সিরাপ দুইটা ফর্মেই আছে। মোড অফ অ্যাকশন, ওইটার মোড অফ অ্যাকশন যা, এটার মোড অফ অ্যাকশন তা এক লাইনে রেখে দিয়েছে। ফ্যাক্সোমিন ইনহিবিটস দ্য ইফেক্টস অফ হিস্টামিন বাই ব্লকিং দ্য H1 রিসেপ্টরস। আপনারা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপরে মেজর ইন্ডিকেশন, এই 4-5টা নাম মনে রাখবেন। যেমন অ্যালার্জিক রাইনাইটিস, এটা তো মনে থাকবে সবার। এটা মনে হয় অনেকবার শোনা হয়েছে আপনাদের। অ্যালার্জিক রাইনাইটিস দুই প্রকার, একটা সিজনাল নির্দিষ্ট সিজনে, আর একটা পেরিনিয়াল। পেরিনিয়াল মানে কি? সারা বছর। তাই এই দুইটা তো খেয়াল থাকবে। আরেকটা ইন্ডিকেশন কমন কোল্ড, সাধারণ যে ঠান্ডা, এটাও মনে থাকবে। বাকি দুইটা একটু মনে রাখতে হবে। আর্টিকেরিয়া হুয়েল, আর্টিকেরিয়া হুয়েল হইছে এগুলো খুব চুলকায়, চামড়া লাল হয়ে যায়। এগুলা দেখার জন্য সময় থাকতে আমি দেখাইতাম গুগলে চার্জ দিয়ে। গুগলে লিখবেন আর্টিকেরিয়া, লিখে ইমেজে যাবেন, তখন দেখবেন যে রোগটা কেমন। বুঝতে পারলাম বিষয়টা? এই ইন্ডিকেশনগুলো ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটা ডিটেইলিং এ থাকবে। সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, কমন কোল্ড, আর্টিকেরিয়া হুয়েল। আমি বুঝাইতে পারলাম? পরবর্তীতে দেখি। জি ভাই, বললে একটু চলে বলে। পেরিনিয়াল অ্যালার্জিকটা কি বলতে? পেরিনিয়াল মানে সারা বছর অ্যালার্জিক প্রবলেম। এবার আরেকটা ওষুধের মধ্যে আসে না, রুপামিন। এটাও দেখুন একই রকম, রুপামিনের জেনারিক হচ্ছে রুপাটামিন। এটাও থেরাপিউটিক সাবস্টেন্স, অ্যান্টিহিস্টামিন। এবং এখানে যে মেকানিজম বলা আছে তা আমরা এখানে সহজে যা বললাম তা কিছুই দরকার নাই। এখানে শুধু একটা পয়েন্ট, এই ইন্ডিকেশন গুলো একই ইন্ডিকেশন, ফ্যাক্সোমিন, বিলামিন, রুপামিন একই কাজ করে। তাই 5টা পয়েন্ট আজকেই মানে ভালোভাবে মুখস্থ করবেন, এটা ডিটেইলিং এর মধ্যে থাকবে। এই 5টা ভিতরে পার্থক্য, জি পার্থক্যটা কি? জুড়ে বলে দুই ওষুধের ভিতরে পার্থক্যটা কি? হ্যাঁ, এটা আসতেছি বলে। আর্টিকেরিয়া হুয়েল, আর্টিকেরিয়া হুয়েল আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন। আমি বলছি কয়েকবার জুড়ায় আলাদা। এবার আসুন আমরা এবারে তিনটা এভাবে দরকার নাই। এই তিনটা ঔষধ তিনটার মধ্যে মনে রাখতে হবে ব্র্যান্ড নেম আর জেনারিক নেম। যা বিলামিন, থেরাপিউটিক ক্লাসে হচ্ছে কি অ্যান্টিহিস্টামিন। এই তিনটা ঔষধই কাজ করে অ্যালার্জিক সমস্যায়। যেমন এখানে 5টা নাম ছিল, সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, আর্টিকেরিয়া। আমি একবার বলছি রুপামিন খেলে ঘুম আসবে না, একবার আপনি বলুন। আমি বলছি বিলামিন ঘুম সৃষ্টি করবে। আচ্ছা, আমি একটু শেষ করি আগে, আমার ইয়াটা হোক, মাঝে দিয়ে ইন্টারফেয়ার হয়ে যায় না। তিনটা ইন্ডিকেশনই হচ্ছে অ্যালার্জিক সমস্যা। এখানে কয়েকটা নাম বলা আছে, সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, কমন কোল্ড, আর্টিকেরিয়া হুয়েল। এই 5টা নাম মুখস্থ রাখবেন অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, তিনটার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে বিলামিন। এজন্য বিলামিনের দাম সবচেয়ে তিনটার মধ্যে বিলামিনটা একেবারেই ভুল সৃষ্টি করে না, এবং তিনটার মধ্যে বিলামিনই সবচেয়ে বেশি নিরাপদ। মানে হার্টের রোগী, কিডনির রোগী সবাই খেতে পারবে। এটা হার্ট, কিডনির অন্য কোনো রোগীদের ক্ষেত্রে কোনো বাস নেই, সবাই খেতে পারবে। তাই বিলামিন হয়েছে সবচাইতে নিরাপদ এই তিনটার মধ্যে।
এই তিনটার মধ্যে রুপামিনের আলাদা একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে রুপামিন 15 মিনিটের মধ্যে কাজ শুরু করে। 15 মিনিটের মধ্যে, এটা খেয়াল রাখবেন। এইটা আছে রুপামিন 15 মিনিটের মধ্যে কাজ শুরু করে। ভালো ওষুধ, খুব ভালো ওষুধ। ওয়ার্কস উইদিন 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে রুপামিন কাজ শুরু করে। এই জিনিসটা খেয়াল রাখবেন ভালোভাবে। রুপামিনের আলাদা বিশেষত্ব হচ্ছে এটাই। ফ্যাক্সোমিনের আলাদা বিশেষত্ব হচ্ছে ফ্যাক্সোমিন অনেক বেশি চলে, কারণ ফ্যাক্সোমিন মোটামুটি কম দামের মধ্যে অনেক ভালো। ভিটামিনের তো দামও বেশি, ফ্যাক্সোমিনের দামও মোটামুটি কমের মধ্যে অনেক ভালো। দিলামের দাম কত? 5 টাকা সম্ভবত, রুপামিন 60 টাকা, 7 টাকা 9 টাকা সম্ভবত। আমি বুঝাইতে পারলাম জিনিসটা? ঘুমের বিষয় যেটা, এই তিনটাই সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, তাই তিনটাই ব্লাড ব্রেন ব্যারিয়ার পরিপূর্ণভাবে ক্রস করে না, একটু আধটু করে। রুপামিন আর ফ্যাক্সোমিন হালকা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, তাই হালকা ঘুমের সৃষ্টি করে। আপনি একটা সিনামিন খান, সেটা কি ব্যাপক ঘুমের সৃষ্টি করবে, কারণ সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। আপনি রুপামিন খান, ফ্যাক্সোমিন খান, সেটা এতটা ঘুমের সৃষ্টি করবে না। আর ভিটামিন খান, সেটা ঘুমের সৃষ্টি করবেই না, কারণ ভিটামিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। এটা স্বাভাবিক ক্ষেত্রে। যদি কারো ক্ষেত্রে তার বডির কোনো ইয়ার কারণে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, তাহলে সেটা সেই ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য ব্যতিক্রম হতে পারে। এগুলো সব সেকেন্ড জেনারেশন। তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারছি? তাহলে আমরা কোনো কোশ্চেন থাকতে বলেন, তাহলে আমরা শেষ করতে পারি। স্যার কি সেকেন্ড জেনারেশন কি বললেন জানি স্যার? এগুলো সব সেকেন্ড জেনারেশন ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা বুঝতে পারছি, কিন্তু আর নোসেমিন তাহলে ফার্স্ট জেনারেশন। মানে সেকেন্ড জেনারেশনের সাথে আর কোনো ওয়ার্ড নেই স্যার? অ্যান্টিহিস্টামিন। সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। ওকে, তাহলে আমরা শেষ করতে পারি। একটা কোশ্চেন ছিল স্যার। যাবে কোন জায়গায়? স্বাভাবিক একটা প্রক্রিয়া, মানে দুইটা পর্দা এবং ব্রেইনের মাঝে সৃষ্টি করে না একটা মেকানিজমের মাধ্যমে। শরীরের স্বাভাবিক যে রাস্তা, সেই রাস্তায় কোনো